ভাই বলে জিজ্ঞেস করা যাবে না। একটা দিনের কথা বলবো। রাজীব বিষয়টা হলো কি, আসলে আমি কিছুদিন আগে কি হয়তো বেশ কিছুদিন আগে আমি এক সময় হারিয়াগড়ে বাড়িতে একবার গেছিলাম, ঠিক আছে, যা হয়তো যে পর্যায়টা দেখছিলাম আমার মনে হয় তোমার শিরা দুঃখের জীবন কোনটা বলতে পারবে না, কারণ ওর প্রত্যেকটা দিনই গেছে দুঃখে। জীবনের যেদিন সবচেয়ে বেশি কষ্টের দিন গেছে সেটাই জীবনে আমার সব থেকে বেশি কষ্টের দিন বলতে একটু জোরে হচ্ছে আমার বাবা যখন বিদেশ যায়, তারপর আমাদের বয়সটা তখন ধরেন যে 8 কিংবা 10 এরকম হবে। আমার আব্বা বিদেশ যায়, তখন বিদেশ যাওয়ার পর মানে আমাদের বিদেশ যাওয়ার মতো এরকম কিন্তু টাকা ছিল না, অনেক ঋণ করে গেছিল। তো মানে ভাতের কোনোদিন দেখা গেছে চাইলেও থাকে না, অনেক কষ্ট করে সংসার চালানো লাগছে, কারণ ঋণ করে যেহেতু গেছিল ওইগুলো তো পরিশোধ করা লাগছে, তাই না? তো এরকম চলতো। আমার ভাইও দেখা গেছে তখন ভালোই ছিল, তারপর বিয়ে করার পরই আর কি আমাদের সংসারে একটা শুরু হয়ে যায় আর কি। তারপরে ওই ভাই একদিন আমার মানে মায়ের সাথে, মা বাবার সাথে অনেক খারাপ আচরণ, যেটা মানে খুবই কষ্টকর। আমার সেই দিন মনে হয়েছে কি যে আমার মাথার উপর একদম আকাশ ভেঙে পড়ছে। সেই দিন আমার ভাবিকে নিয়ে চলে যায়, আর ছোট যে আমার ভাবির মেয়ে ওকে রেখে যায়, ওর বয়স মনে হয় 2 সপ্তাহ হবে রেখে। আর খুবই খারাপ আচরণ, যেটা মানে একটা ছেলে মায়ের সঙ্গে করতে পারে। সেই দিন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছিল একদম, যে কেমন করে একটা ছেলে মা বাবার সাথে খারাপ আচরণ করে। আর আমি তখন একদিন হচ্ছে মানে সবে কদরের কিন্তু নামাজ হয়, অনেক সংসারে অনেক ছিল, আমি অনেক মানে আমার মা জমি রাখছে, আমি জমিতে যা ধান হাতাইছি, ধান লাগানো বলেন, ধান মাথায় করে আনা বলেন, সব আনছি। তারপরে একদিন শবে কদরের নামাজ হয়, সবাই বলতো যে শবে কদরের নামাজে নাকি সব চাইলেই পাওয়া যায়, বুঝলেন? আর আমি কি করছি, আমি ওই পাশের বাড়ি ভাবি আছে, ওই ভাবির সঙ্গে গোসল দিয়ে আসলাম, নামাজ পড়ে তুমি যা চাবে তাই পাবে। আমি নামাজ পড়ে কি চাইছি জানেন ভাই? আমি কইছি কি আমাকে ছেলে বানায় দাও আল্লাহ, আমি যাতে আমার মা বাবার হাল ধরতে পারি। মানে আমার মা অনেক কষ্ট করছে আমাদের জন্য, অনেক, যা বলার বাইরে। তারপরে আমি যেটুকু পারছি আমি সেটুকু আমার মা বাবার পাশে থাকছি, কিন্তু হ্যাঁ আমি অর্থ দিয়ে হয়তো থাকতে পারিনি, কিন্তু সংসারে যেটুকু লাগে সেটুকুতেই পাশে ছিলাম। কিন্তু আমার ভাই ওই টাইমে পাশে ছিল, এখনও নাই। আমার ভাইয়ের জন্যই আজকে আমাদের এরকম পরিস্থিতি আর কি, মানে সম্পূর্ণ আমার ভাই দেয়। আর আমার শুধু একটাই চাওয়া ছিল যে আল্লাহ আমাকে তুমি ছেলে বানায় দাও, আমি দেখো সংসারের জন্য কি করতে পারি। আমি আর 5টা মানুষ যেরকম করে সংসার চলে, আমি ছেলে হয় সেটা দেখাই দেবো যে আসলে একটা ছেলে কিভাবে মা বাবাকে রাখতে পারে এবং ভালোবাসে এবং সংসার দেখে রাখতে পারে। কিন্তু আমার ভাই সেটা পারেনি। এইটাই আমার সব থেকে বেশি কষ্ট লাগছে সেই দিন, যেদিন আমার ভাবিকে নিয়ে আমার ভাই আমার মা বাবার সাথে খুবই, সেটা আমি বলতে চাই না কারণ মিডিয়া, এটা আমি বলতে চাই না, সেটা খুবই একটা জঘন্য কাজ, সেটা করে বাড়ি থেকে বউ নিয়ে চলে যায়। আর তার সন্তান মানে তার বয়স মনে হয় 15 দিন, তাকে আমাদের কাছে রেখে চলে যায়। ওস্তাদ নাইমাপুর কণ্ঠে কষ্টের কোনটা দিন গেছে সেটা আমি শুনতে পারলাম, এখন দর্শকও শুনতে পারলো। এখন অন্য একজন আলামিন মামা, কষ্টের দিনটা মানে জীবন কাহিনী না, জীবন কাহিনী না, কষ্টের দিন। জীবন কাহিনী বলতে তো অনেক, সবার জীবনেই কষ্ট থাকে, দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন সৃষ্টি হয়েছে। তো আমার একটা স্মরণীয় কষ্টের দিন হচ্ছে আমি যখন পড়াশোনা করি স্টুডেন্ট, তখন হচ্ছে আমি সাধারণত শহরে তো হচ্ছে ছোটকাল থেকে শহরে বেড়ে ওঠা, যদিও বাসা হচ্ছে গ্রামে। তো একদিন হঠাৎ করে সন্ধ্যার পরে হচ্ছে রাজশাহীর কিছু ছেলেপেলে, আবার হচ্ছে আমরা বিভিন্ন এলাকারই তো ছেলেপেলে থাকে, তো আমার সাথে থাকতে হচ্ছে রাজশাহীর, টাঙ্গাইলের, এরা আমরা সবাই এক জায়গায় থাকতাম, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম। এর মধ্যে শহরে রাত 11টা কি 12টা কি 1টা কি সপ্ত দিনের মতো। তো হঠাৎ করে তখন একটু শীতের রাত ছিল, তো আমি জ্যাকেটটা গায়ে দিয়ে আমি
রুম থেকে আসলাম, মানে বাজারে আইছি কিছু খাইতে। কি খাইতে আইছি? ডিম আর পরোটা মধ্যরাতে। তো যখন আমি ডিম পরোটা খাইতে বসলাম, হঠাৎ করে একটা বৃদ্ধ মানুষ আমার সামনে এসে বসে কাঁপতেছেন শীতে। তো তখন ওই মানে এক কামড় হয়তো দিছি আমি, আমার খুব সুন্দর মনে আছে যে একটা কামড় দিছি। দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনার বাসা কোথায়? তো বাসাটা বললো। এর মধ্যে আমি তো চিনি না, কারণ ওখানে তো স্থানীয় না, আমরা স্টুডেন্ট, ওইখানে থেকে পড়াশোনা করি। তো এর মধ্যে আঙ্কেল কিছু খাবেন? তো বলতেছে আমি বাসায় যাবো। তো আপনার পেশা কী করেন? তো বলতেছে আমি একজন ভিক্ষুক, আমি হচ্ছে ট্রেনে মানে টাকা চাইতে চাইতে এত দূর চলে আইছি, কিন্তু ওর এলাকার মধ্যেই আছে, কিন্তু ওইখান থেকে এলাকাটা 20 কিলোমিটার দূরে। ঠিক আছে। তারপরে আমি তখন ভাবলাম যে কি করা যায়। তো আমি আমার সামনে ওইখানে বসেছিল যেহেতু, তখন আমি হোটেল এলাকাকে বললাম যে এখানে পরোটা দেন। আর পরোটা খাচ্ছে, আমি হোটেল এলাকাকে বললাম যে আমি রুম থেকে আসি, মানে রুমে যাব কি করে, আমি হচ্ছে দেখা যাচ্ছে যে এমনি 100-200 টাকা নিয়ে আমি নিচে আসছি। রুমে গেছি, যাওয়ার পরে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের থেকে যাচ্ছেন জেমা পারাইছি টাকা নিয়ে, আমি আবার ওইখানে চলে আসছি। সাথে আমার একটা ছোট ভাই, তার বাসা হচ্ছে গাইবান্ধা, ওর নামও আলামিন, হয়তো আলামিন ভিডিওটা দেখবে। তো আসার পরে এখন আলামিন আমাকে বলতেছে ভাই এই মানুষটাকে নেন পৌঁছাইয়া দেই। তো রাত কিন্তু 1টা-1.5টা বেজে গেছে, মানে আমি 12টা অথবা 15-12টার দিকে এই ঘটনা। এর মধ্যে আমি রুমে গেছি, রুম থেকে আসছি, আসার পরে এখন যখন আলামিন আমাকে বলে উঠতো যে ভাই এই মানুষটাকে কিন্তু এইভাবে রাখা ঠিক হবে না, মানে এতটা খারাপ লাগলো। সে আমাকে বললো যে ভাই আজকে যদি সে আমাদের বাপ মা হতো, আসলে আমরা তাকে হেল্প করি। তাই বললাম কিভাবে হেল্প করা যায়? তো বললো তখন এখানে হচ্ছে যে রাতে কিন্তু থাকে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ প্রহরে থাকে। তো আমি তখন কথা বললাম, বলার পরে ওরা বলে যে ওসির সাথে কথা বলেন। আমি যখন ডিটেলস ভেঙে বললাম যে একটা মানুষকে হেল্প করতে চাই, তো বললো যে এত মানুষ থাকার পরেও আপনারা কেন করতে চাচ্ছেন? তাই বললাম যে আসলে সবার মন মানসিকতা এক না। পরে আমি ওইখানে থানার সাথে কথাবার্তা বলে আমাকে বলে যেহেতু তোমরা হেল্প করতে চাচ্ছ, আমার নাম্বারটা তোমাদের কাছে রাখো, রাস্তায় বিপদ হতে পারে। ওইখান থেকে একটা ভ্যান নিয়ে মুরব্বিকে সাথে করে সেই রাতে রওনা দিলাম। প্রায় মোটামুটি 1 ঘন্টার মতো টাইম লাগলো। শীতের রাত, কনকনে শীতের রাত। আর আমার গায়ের জ্যাকেটটা ছিল ওইটা আমি কিন্তু মুরব্বির গায়ে দিয়েছি। হ্যাঁ, সেটা দিয়ে আমি মানে আমার খুব খারাপ লাগলো যে আসলে আমরা যুবক মানুষ, হয়তো ঠান্ডার বনে খেলে সারবো, কিন্তু এটা তো মুরব্বী মানুষ। নিয়ে যাওয়ার পর মামা মানে নদীর পাড়ে বাড়ি, এই পাশে নদীর এই পাশে আমরা গাড়ি ঠেকালাম। গাড়ি ঠেকা নদীর মাঝখান দিয়ে, তখন কোনো পানি ছিল না, ছোট নদী, পানি ছিল না। নদী দিয়ে গেলাম, যাওয়ার পরে তখন প্রায় তোমার 2:30 থেকে 3টা বাজে, গভীর রাত, নিশি রাত। একটা অন্যান্য এলাকায় গেলেও কিন্তু প্রবলেম হবে। যাওয়ার পরে আমি যাই বলতেছি বাসায় কেউ আসেন, বাসায় কেউ আসেন। এর মধ্যে ওই বাচ্চা মানে ওই দাদুর হচ্ছে নাতি বের হয়ে আসলো, এত বড়, হয়তো 7 থেকে 8 পড়াশোনা করে। আমাকে সালাম দিল, বললাম যে এটা তোমার কি হয়? তো বলছে দাদা। তো তখন হচ্ছে বেটার বউরা বের হয়ে আসলো, আসি করছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি করেছে, এ আবার কোনে কি করেছে, নানান ভাবে কথা বলতেছে। আমি বললাম যে দেখেন উনি কিছুই করেনি, আজকে হয়তো আপনাদের জন্যই মনে হয় সেই মানুষটা অনেক দূর দূরান্তে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করতে যায় সে আর বাড়িতে আসতে পারতেছে না। তো সেই মুহূর্তটা এতটা খারাপ লাগছিল আমার। বেটার বউ 2টা কথা বলে উঠছিল যে বুড়ির কিসের জন্য পাড়ায় পাড়ায় ঘোরা লাগবে, বুড়ির কিছু ভিক্ষি করে খাওয়া লাগবে। তো আমি একটা কথাই বলছিলাম যে আজকে যদি 2 নলা ভাত যদি আপনারা খাইতে দিতেন, আজকে এই বাবা, আপনার বাবা হোক আর আমার বাবা হোক আর আপনার চাচা হোক, তাহলে কিন্তু এই মানুষটা কিন্তু ভিক্ষা করতে যাইতো না। তখন ওই নাতি উঠে একটা কথা বলছিল যে মা তুমি এত বড় কথা বলতেছো কেন? আজকে ওই দাদা কিন্তু ভিক্ষা করে নিয়ে এসে আমাকে পড়াশোনা করায়। তো এই পৃথিবীর সকল ছেলে মেয়েদের একই কথা বলবো, বাবা মাকে সম্মান করেন ভাই। আল্লাহর কাছেও দোয়া করি আমার পিতা মাতা এবং এই পৃথিবীতে যত ভাই ব্রাদার আছে তাদের সকল বাবা মাকে যেন সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ। শুনলাম আনামিনের কথা, এবার যাবে শোভা। তোমার কষ্টের শোভা, তোমার দিনটা, কষ্টের দিনটা একটু তুলে ধরবে। শুধু কষ্টের একটা দিন, কোনটা দিন, কোন দিনটা? কষ্ট তো অবশ্যই, মানুষ মানেই কষ্ট, সুখ দুঃখ। আসলে ভাইয়া প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ দুঃখ 2টা জিনিসই বিরাজ। কেউই যে প্রকৃত সুখী সেটাও না, আবার কেউই যে প্রকৃতই দুঃখী তাও না। সুখ দুঃখ একটু বয়সটা জোরে দিবা। হ্যাঁ, আসলে ছোটবেলা থেকে তেমন কষ্টে আমি মানুষ হই নাই। আমার আব্বু যতদিন আমার পাশে আছে আমি মনে হয় যে আমার কোনো কষ্ট হবে না, কিন্তু
একটা দিন না, দীর্ঘ একটা মাস আমরা অনেক টেনশনে ছিলাম, কারণ আমার আব্বুর এই মানে মানুষের টিউমার কিন্তু দেখেন মাথায় হয় কিংবা পেটে হয়, এইসব জায়গাতে টিউমার হয়। তো আমার আব্বুর এই কানের এই সাইডে টিউমার হয়েছিল, সেইখান থেকে একদম মানে জিভা পরিমাণে ঘা, মানে ঘা টাইপের চলে আসছিল, এখনও জিভাতে ঘা আছে। তো আমরা মানে পুরা 1 মাস ভাবছিলাম যে হ্যাঁ মনে হয় রিপোর্ট আমার আব্বুর খারাপ আসবে। এমনি পাবনাতে যখন দেখাতো তখন মানে রিপোর্ট খারাপ আসতো না, এমনি ধরেন জিভায় ঘা এরকম আসতো। তো আমার আব্বু ঠিক করে নাটোর হচ্ছে মিশন, ওখানে নাক কান গলা দেখা হয়। তো মানে বাড়ির সবাই ঠিক করে যে ওখানে নিয়ে যাবে। তো ডেট যখন মানে যাবে, আমার আব্বুর অবস্থা খুব খারাপ, আমার আব্বু অনেক টেনশন করতো, মানে আমার আব্বু নিজে এত শক্ত একটা মানুষ, আমার আব্বু নিজেই কান্না করে ফেলতো যে হচ্ছে কি হয় রিপোর্টে। আমরা ভাবছিলাম ক্যান্সার হয়তো বা মানে ধরা পড়তে পারে। তো আমার আব্বু এতই ভালো মানুষ, সত্যি কথা, আমি ছোট থেকে এত বড় হয়েছি, আমার কোনো মানুষের মুখ থেকে শুনি না আমার আব্বু খারাপ। পাড়ার মানুষ এসে দেখে যাইতো আর বলতো যে মজনুর মতো মানুষ হচ্ছে পাইকিল গ্রামে একটা নাই, সেই মজনুর মানে এরকম সেরকম গ্রামের মানুষ এসেও কান্না করতো। তো আলহামদুলিল্লাহ রিপোর্ট যখন নাটোর যায়, রিপোর্ট ভালো আসে, তখন থেকে আমার ওরকম টেনশন নাই। এখন ওস্তাদ, সবার কষ্টের দিনটা বুঝতে পারলাম, ওর বাবা অসুস্থ ছিল, মানে মানে একটা বড় ধরনের কোনো ক্ষতি হয় নাকি, আব্বু যেন ভালো। হ্যাঁ সেটাই যাই হোক, এবার ধরো বিপ্লব। বুঝতে পারলাম। শর্টকাটে বলি ওস্তাদ। হ্যাঁ, মানে আমাকে যদি কেউ মারেও কাদা আসে না, কিংবা কেউ যদি গাইলেও পারে তাও কাদা আসে না। কিন্তু কিছুদিন আগে আমার আব্বার সাথে আমার মার লাগছে ঝগড়া। তো লাগার পরে আমার আব্বা মানে আমার মা ডাক্তারের কাছে যাবে, তো আমার আব্বা আবার ইউনিয়ন পরিষদে চাকরি করে জানেনি, আব্বু একই দিনে ডিউটি করে গেছে যেদিন ডাক্তার ডেট দিয়েছে। তো আমার আব্বা আবার রাতে ঝগড়া লাগাইছে, ঝগড়া লাগতে আসে না ভাই, স্বামী স্ত্রীর মধ্যে লাগে। তো মাকে আবার একটা মারছে, মারার পরে কইছে কি একটু ভাষা খারাপ করছে যে তোকে আমি ডাক্তারের কাছে লেবো, তুই মরি থাকা, মানে একটু এরকম ভাবে কইছে। সকালবেলা ঘুম উঠার পরে মা আসিল, এইসব কটি খাই দিয়ে লাইছে। আর মার কাদা দিয়ে ভাই কোনো সন্তান ঠিক থাকে না। আমি আসতেছি, আমি টিকটক দেখতে আসতেছি, মা এসে কাঁদছে, আমার অটোমেটিক নেদি শেষ, আমার মানে বুক মুখ ফাইটে যাচ্ছে, মা কাঁদতেছে। পরে বাবাকে যা আমিও ঝগড়া লাগাইলাম, মুখ টুক করলাম। পরে শুনলাম যে আব্বু একটু রাগের মাথায় কইছিল। কিন্তু আমি সেই সময় একটা জিনিস বুঝলাম ভাই, যে আমার গ্রামে থাকি ভাই, ওই গ্রামের ছাল পালে একটু যাই টাইপের হয় জানেনি, এনে লাগে মারামারি, ওনে লাগে এনে লাগে, কেউ গায়ে হাত দিলে অতটা কষ্ট লাগতো না, লাগেও না, কিংবা কেউ আঘাত দিলে অতটা কষ্ট লাগে না। ওই কষ্ট আর মার কষ্ট এক না ভাই। আমি আসতেছি, মা কাঁদছে, আমি চাই আমার বুক এমনি চির করে পড়তেছে, মা কাঁদতেছে। মানে বিপ্লব, তোমার কথা শুনে ভাই বুঝলাম যে ওইটাই তোমার জীবনের মানে আমার মনে হয়েছে ভাই, আমি এই জীবনে যতটুকু কষ্ট পাইছি তার থেকে বেশি ওই মার কাদা দিয়ে আমার এমনি পড়ছে, ওই মার কাদা দিয়ে ততটুকু বেশি। ঠিক আছে, দর্শক বুঝে ফেলছে ভাই। রিয়া, এখন তুমি আসো, কষ্টের দিনটা তুলে ধরবা। বলো, সবাই বললো। ভাই বলেছিস তোরা যাবে না, একটা দিনের কথা বলবো। রাজীব, বিষয়টা হলো কি, আসলে আমি কিছুদিন আগে কি হয়তো বেশ কিছুদিন আগে আমি এক সময় আড়িয়াগড়ে বাড়িতে একবার গেছিলাম, ঠিক আছে, যা হয়তো যে পর্যায়টা দেখছিলাম, আমার মনে হয় তোমার শিরা দুঃখের জীবন কোনটা বলতে পারবে না, কারণ ওর প্রত্যেকটা দিনই গেছে দুঃখে, ঠিক আছে। আমি ওটা নিজে বাস্তবে দেখছি, ঠিক আছে। ও ছোট মানুষ, কিন্তু ওর উপরে অনেক। তারপরে একটু বলার চেষ্টা করো, তোমার একটু বলবা, সেই দিনটা 1 মিনিট বলবা। আমি এখন বর্তমানে অনেক সুখে আছি, কিন্তু যেটা আমার কোনোদিনও, যে দুঃখ কোনোদিন যাবে না। অনেকেই বলে যে আসলে বাপ চাচারা কিন্তু দেখে, মানে যতই হোক, আমার সময়টাই তখন কি ছিল, মানে আমার বাপ দাদারা এমনিতে অবস্থা খুব ভালো,
মানে আমার মা, আমার আব্বু যত যেরকমই ছিল আমার মাকে এমনিতে অনেক বিশ্বাস করতো, অনেকই করতো। কিন্তু আমার আব্বুর যখন অবস্থা খারাপ হয়, আমার জিনিসটা শুনে খারাপ লাগছিল। এখন আমি নিজেই করি। আমার আব্বু নাকি মানে যখন হাসপাতাল থেকে আসতেছিল, মানে আমার আব্বুর রিপোর্ট দেখায় যে ক্যান্সার হয়েছে, এরকম জিনিসটা জানার পরে আসতেছিল আমার কাকাদের, আমার লয়া কাকা বলছে যে ভাই আমি না, আমার আঙ্গুর খাইতে মন চাচ্ছে, আমাকে একটা আঙ্গুর কিনে দিবে। আমার কাকা তখন ওটা বলতেছিল তুই তো মরেই যাবি, তুই আঙ্গুর খাই কি করবি। আমি এখন আঙ্গুর খাইতে লাগলে আমার কিরকম লাগে। আর একটা স্বপ্ন আমার আব্বুর আমি শেষ করতে পারি নাই, সেটা হচ্ছে কিরকম আমার আব্বু মরার, বুঝছেন ওস্তাদ, মরার ধরেন 4-5 দিন আগে আব্বু আমাকে বলতে, আমি মানে সংসারটা তখন চলাইতাম, ধরেন আমি মানুষের কাছে যাইয়া গান গেয়ে টাকা নিয়ে ওই দিয়ে চলাইতাম। ধরেন আমার আব্বু বলছে যে জানো, আমার মাকে বলতেছে জানো ঋতুর মা, আমার না মানে মাছের ডিম খাবার মন গেছে। আমি অত টাকা কামাই করতাম না, আমার কাছে ওই ধরনের টাকা পয়সা ছিল না। ধরেন আমার আনতাম, পরের দিন যদি আমি আবার কোনো জায়গায় না যাইতাম আমাদের পেটে ভাত যাইত না। আমি মাছ পাই নাই, কিন্তু আব্বু মরে গেছে তার পরের দিন আমি তাও ওই গেছি, মানে ওই রকমই ধরেন টাকা তুলতে এরকম করে গেছি। মানে পরে আমার আব্বু মরার পরের দিন আমি ওই আচালা ডিম একটা পুকুরের কাছে, সাথিয়া বাজারে পুকুর আছে, ওই পুকুরের কাছে ভাইসে উঠছে এত বড় একটা মাছটায় অনেক ডিম, আমি বাসায় নিয়ে গেছি। সত্যি কথা বলতে ভাই আমি ওই মাছ খাই নাই, আমার আব্বু খাইতে চাইছে। আমি না এই ধরনের এই ফ্যামিলির মেয়ে। আমি ধরেন আমরা না খাইয়া থাকতাম, কিন্তু আমার আব্বু কারো কাছে হাত পাইতে দিত না আমাদের। আমার কাকারা যদি গোস্তও না, তো আমরা 2 বোন ছিলাম, আমরা চায়াও দেখতাম না, কিন্তু বাপের জন্য অনেক করছি ভাই। আমি দোয়া করি আপু, আমার মনের থেকে দোয়া করে তোমার বাপের জন্য আল্লাহ বেহেশতে নসিব করে, সেটাই অবশ্যই, কারণ অনেক শাস্তি পায় মরছে আমার বাবা, আল্লাহ ভালো রাখুক এটাই। আর যে মানুষটার জন্য এত ভালো আছি সেটা হচ্ছে আমার মা। আমার মা যেন অনেক দিন বেঁচে থাকে, ওই মানুষটাই আমার সবচেয়ে প্রিয়, কারণ আমাকে সহ্য করার মতো মানুষ ওই একটাই। আমি খুব ভালোবাসি। যাই হোক,